কাছে দেশে বিদেশে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশন দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাধীনতার মাসে সুবর্ণ জয়ন্তীর মাসে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশনের পর্দায় এ পর্যায়ে আমি উপস্থাপন করছি 3 মার্কস নিবেদিত সংবাদপত্র প্রতিদিন। আজকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাসমূহের সংবাদপত্র বিশ্লেষণধর্মী অনুষ্ঠান 3 মার্কস সংবাদপত্র প্রতিদিন আজকে সংবাদ বিশ্লেষণ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ম্যাজিক বাংলা টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান, আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, কথার জাদুকর জনাব এসইও শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমার পাশে রয়েছেন বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, নারী নেত্রী, সংগঠক অধ্যক্ষ লায়লা আক্তার রাত্রি, মেধাকুঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং চেয়ারম্যান সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিসার্চ সেন্টার। আপনাকেও স্বাগত। আন্তরিক ধন্যবাদ। আমার ডান পাশে রয়েছেন নারী নেত্রী, সংগঠক, রাজনীতিবিদ, চেয়ারম্যান উৎসাহ ফাউন্ডেশন মিসেস ফারহানা ইসলাম রিমা। আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। সর্বডানে রয়েছেন পিএইচডি ফেলো এবং ফুর্তিবাজ মানুষ, ফুর্তি টিভির মাননীয় এমডি এবং রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তক এবং উপস্থাপক জনাব আরিফুর রহমান হাসনাইন। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাবার আগে আজকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলি বিশ্লেষণে যাব। তার আগে জানিয়ে দিতে চাই আজ মঙ্গলবার 23শে মার্চ 2021 দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল 10,000 ঘর। স্থানীয়রা 8 জনের মৃত্যুর কথা জানালেও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ভারতের গান্ধী পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু। মানুষের জন্য দলমত নির্বিশেষে সবার দাঁড়াতে হবে রাষ্ট্রপতি। শেখ হাসিনা বিশ্বে অনুপ্রেরণাদায়ী নেতা, নেপালের রাষ্ট্রপতি। দৈনিক জনকণ্ঠ চির অম্লান চিরভাস্বর জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের মহাপ্রয়াণ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক। প্রথম আলো টিকার নিবন্ধন কমেছে, বেড়েছে নমুনা পরীক্ষা। গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু। সাকিবের সিটি দেখেনি। সমকাল 22 দিন ধরে সংক্রমণ ঊর্ধ্বমুখী, করোনার দ্বিতীয় ঢেউ শুরু। গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু। আর্থসামাজিক সূচকে ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যুগান্তর বঙ্গবন্ধু গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত। রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঝুঁকির আশঙ্কা। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান। আমাদের সময় দেশে সংক্রমণ বাড়ছে, রোহিঙ্গাদের বিনামূল্যে 1 কোটি টিকা দেবে ইউনিসেফ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে। বণিক বার্তা হাওড় জেলা কিশোরগঞ্জে হঠাৎ এত নগদ লেনদেন কেন? বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান। মানবজমিন ভারতের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু, চলে গেলেন আতিকুল্লাহ খান মাসুদ। বাংলাদেশের নিরন্তর উন্নতি দেখতে চায় নেপাল। খালি নেই আইসিইউ। বাংলাদেশ প্রতিদিন ঐক্যবদ্ধভাবে হবে দরিদ্র বিমোচন। জেগে উঠছে আরেক বাংলাদেশ। দ্য ডেইলি স্টার গান্ধী পিসেস প্রাইজ ফর বঙ্গবন্ধু। ডেইলি অবজারভার PM urges world people to ensure sustainable development. New Age alarming rise in COVID-19 cases. ঢাকা ট্রিবিউন when Sheikh Mujibur Rahman became বঙ্গবন্ধু। এই ছিল আজকে প্রকাশিত সংবাদ শিরোনাম। প্রথমেই গভীর শোকের সাথে জানাচ্ছি মহান স্বাধীনতার মাসে গণমাধ্যমের আলোকবর্তিকা, জনকণ্ঠের সম্পাদক, বরেণ্য শিল্প উদ্যোক্তা আতিকুল্লাহ খান মাসুদ আমাদের মাঝে নেই। একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে জনাব এসইও শিকদার যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ম্যাজিক বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আতিকুল্লাহ খান মাসুদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং এই বাংলাদেশের এই যে গণতন্ত্র, একজন বীর সেনানী এবং উনি স্বাধীনতা সপক্ষের একজন লেখক এবং সংগঠক। তো ওনার এই অকাল মৃত্যুতে আমি ধরে নেব যে উনি
অকাল মৃত্যুবরণ করেছেন। এখনও অনেক কিছু জাতির ওনার কাছ থেকে পাওয়ার কথা। যাই হোক, ওনার মৃত্যুতে আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা ম্যাজিক বাংলার তরফ থেকে ওনার স্মৃতি জ্ঞাপন করছি। ওনার আত্মার শান্তি কামনা করি এবং উনি যেন আল্লাহ যেন ওনাকে ব্যয় নিশ্চিত করেন। ধন্যবাদ। ম্যাজিক বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সুসংবাদ হচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুকে মহাত্মা গান্ধী পুরস্কারে ভূষিত করেছে মুজিব শতবর্ষে নারী নেত্রী এবং সংগঠক রাজনীতিবিদ ফারহানা ইসলাম রিমা। আপনি এটা কীভাবে জানেন? আমরা অভিনন্দন জানাতে চাই ভারতকে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এবং বঙ্গবন্ধু মুজিববর্ষ উপলক্ষে এই বছরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু ছিলেন আমাদের বাঙালিদের এই পরাধীন জাতিকে মুক্ত করে স্বাধীনতার যে একটা স্বাদ, সেটা আমরা সর্বপ্রথম পেয়েছি বঙ্গবন্ধুর মাধ্যমে। ঠিক অনুরূপভাবে গান্ধীজিও আমাদের ইংরেজ শাসন অবসান করে ভারত পাকিস্তানকে পরাধীনতা থেকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীন করেছেন। তা দুইজনের অমর দুই ব্যক্তিত্বের যে একটা মেলবন্ধন রয়েছে, তারা দুইজনই ছিলেন স্বাধীনতার সপক্ষের এবং তারা দুইজনই ছিলেন স্বাধীনতার পথ প্রদর্শক। সেই জন্য গান্ধীজির যেমন একটা বিশাল একটা পরিচিতি, সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের যে পরিচিতি, ঠিক অনুরূপ আমাদের বঙ্গবন্ধু একই পথের, তার পরিচিত আজ সারা বিশ্ব জুড়ে। কাজে এই স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে এই লগ্নে এসে আমরা যে তার কাছ থেকে একটা পুরস্কার পেলাম, একটা স্বীকৃতি পেলাম, এতে আমরা গভীরভাবে অবশ্যই আনন্দিত এবং ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক আরও জোরদার হলো। আগে আমাদের বাঙালিরা যেই বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য উনি যেই পদক্ষেপ নিয়েছে, সেটার আর একটা মাইল ফলক হলো এই পুরস্কার প্রাপ্তি। ধন্যবাদ মিসেস ফারহানা ইসলাম রিমা, আপনার সুন্দর বিশ্লেষণের জন্য। আমরা ভারতকে অভিনন্দন জানাতে চাই। বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের একজন অবিসংবাদিত নারী। ধন্যবাদ। আমরা অধ্যক্ষ লায়লা আক্তার রাত্রি আপনার কাছে জানতে চাই। আপনি একজন সাহিত্যিকও বটে, লেখিকাও বটে। প্রাণের মেলা বইমেলা, আমাদের বইমেলা শুরু হয়েছে, মোটামুটি জমে উঠেছে, কিন্তু যেই করোনার কারণ দেখিয়ে আমাদের বইমেলা পিছানো হলো, এমন সময়ে বইমেলা চলছে। বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে বলেছিলেন উষ্ণতা বাড়লে করোনা কমে, কিন্তু উষ্ণতা বেড়েছে, করোনা বাড়ছে, বইমেলা জমে উঠছে। কীভাবে দেখছেন? আসলে বইমেলা বাঙালি জাতির এবং বাংলাদেশের মানুষের একটা প্রাণের মেলা, প্রাণের উৎসব, এবং আমরা যারা লেখালেখি করি, লেখক সমাজ বা যারা পাঠক আছে, তাদের জন্য অন্যতম একটা মাস ফেব্রুয়ারি মাস, যে মাসে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনে আছি, কোভিড সিচুয়েশনের কারণে মেলাটা পেছানো হলো। আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সেগুলো খোলা হয়নি, কিন্তু মেলাটাকে ডেটটা পিছিয়ে শুরু করা হয়েছে। মানে মেলার গুরুত্ব অনেক বেশি। আসলে একটা জাতির সব কিছুই তো তার শিক্ষা সাহিত্যের উপর নির্ভর করে। কিন্তু আপনি যেটা বলেছেন যে কোভিডটা যেই লগ্নে বইমেলাটা শুরু হলো, তখন দেখলাম কোভিডটা বেড়েছে। আসলে এই বাড়ার আমরা দেখেছি যে করোনা ভাইরাস আসার পর থেকে এই ভাইরাসটা কিন্তু প্রতিনিয়ত তার বৈশিষ্ট্য পাল্টাচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের গরমের দেশে গরম পড়ার সাথে সাথে এই ভাইরাসটা হয়ে যাবে, তার কার্যক্রম কমে যাবে। কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে। যেমন আমেরিকার পেনিসিলভেনিয়ায় আমার এক রিলেটিভ থাকে, ওদের করোনা হলো, কারো জ্বর নাই, কিছু নাই, কিন্তু ওদের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবার, এছাড়া আর কোনোই নাই। বাট তিনজনই কোভিড পজিটিভ, রিকভার করেছে আলহামদুলিল্লাহ। তো এখন এই গরমে তার মানে হচ্ছে করোনা ভাইরাস তার বৈশিষ্ট্য বদলেছে, এই জন্য বাড়ছে। সেই জন্য যে মেলা থেমে থাকবে বলে এটা আমি মনে করি না, তবে স্বাস্থ্যবিধি মেনে যাওয়া উচিত। আর বাঙালির ইমিউনিটি এমনি বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোভিড এটা একটা ফ্লু, এটাকে তো ভয় পাওয়ার কিছু নাই। কারণ বাংলাদেশ যেই মানের দেশ, সেই হিসেবে বাংলাদেশে আবার লকডাউন শুরু হওয়া একেবারেই উচিত নয় বলে মনে করি। তবে বইমেলায় যে ভিড়টা হচ্ছে, এটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটু দেখা উচিত। আমরা দেখছি যে প্রচুর ভিড়, বিকেলবেলা বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে মনে করছে হয়তো টিকা নিয়েছি, কোনো সমস্যা হবে না, কিন্তু টিকাটা কিন্তু আপনারা জানেন, টিকাটা হচ্ছে 22 দিন পরে একটু একটু ইমিউনিটি ডেভেলপ করে,
যাদের করোনা হচ্ছে তাদের একটু বেশি করে, আর যাদের করোনা হয় নাই তাদের একেবারেই অল্প, এবং মূলত কাজ শুরু হবে সেকেন্ড ডোজ পাওয়ার পরে। সেকেন্ড ডোজের সময় কিন্তু এখনো আসেনি। তারপরও আমি ইতিবাচক মানুষ, আমি একজন সাহিত্যিক, বইমেলাকে ইতিবাচকভাবেই দেখছি। ধন্যবাদ। আমরা আরিফুর রহমান হাসনানি আপনার কাছে জানতে চাই, আপনি তো ফুর্তিবাজ মানুষ, কিন্তু আপনাকে দুঃখের খবর দিতে চাই, আগুন লেগেছে রোহিঙ্গা ক্যাম্পে, প্রায় 10,000 বাড়িঘর। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মানে এই যে রোহিঙ্গাদের প্রথম থেকে এই পর্যন্ত মানে বিতর্কিত বিষয়ের আর অভাব নেই। প্রতিনিয়ত জন্ম হচ্ছে নানান রকম বিতর্কিত বিষয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা যে হচ্ছে বাংলাদেশে যে হচ্ছে ইয়াবা পাচার হয়, যার উৎপাদনকারী দেশ কিন্তু সেই রোহিঙ্গাদেরই দেশ, এবং সেখানে তারা ইয়াবা সেবন করতে যে আপনার হচ্ছে যে সেই আগুন লেগেছে, আপনার এত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, পুড়েছে, লোকজন মারা গিয়েছে। মূলত ব্যাপার হচ্ছে যে আসলে কোনো কারণেই না আমাদের এই ভূখণ্ডে তাদের উপস্থিতিটা কোনো কারণে সুখকর কিছু দিচ্ছে না। হেন অপরাধ নাই তারা করছে না, মানে খুনাখুনি, তারপরে ডাকাতি, মানে যত অপরাধ আছে। এখন ধরুন হচ্ছে আপনি তাদেরকে আইসোলেটেড করে কোথাও নিবেন, ওরা দেখা যাবে ওই আইসোলেটেড করে ওই জায়গায় থেকে আবার ওদের স্বাধীনতা, তাদের আবার অন্যরকম একটা কিছু ইস্যু তারা মানে স্টেপ বাই স্টেপ দাঁড় করাবে। মূলত ব্যাপার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব ভাই এদেরকে ফিরিয়ে দিন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা নেগেটিভ সংবাদ। পজিটিভ জেগে উঠেছে আরেক বাংলাদেশ। আপনি দ্বীপাঞ্চলের মানুষ, আপনি চরাঞ্চলের মানুষ, আপনি ভোলা, আমাদের এই মনপুরা টনপুরা, এই যে নোয়াখালী, এদিকে নতুন নতুন বাংলাদেশ এই সম্ভাবনা নিয়ে যদি বলে। এখন ধর এই যে আগামী 10 বছরের মধ্যে যেমন হাতিয়ার যে আয়তন ছিল সেটা কিন্তু এখন মানে আপনি যদি এখনকার ম্যাপ দেখেন, মানে স্যাটেলাইট ভিউতে যদি যান, আপনি এমনিতে কাগজ কলমের যে ম্যাপ আছে ওই ম্যাপে আপনি ঠিক মানে এটা বুঝবেন না, কারণ আগের মতোই আছে, প্রিন্টেড হচ্ছে। কিন্তু আপনি যদি স্যাটেলাইট ম্যাপে যান, এখনও যান, আপনি দেখবেন যে এই হাতিয়ার যে এখনকার মানচিত্র, আমরা যেটা প্রিন্টেড যে মানচিত্র আছে তার সঙ্গে অনেক ব্যবধান আছে, মানে অনেক আয়তন বেড়ে গেছে, প্রায় 10 গুণ বেড়ে যাবে আগামী আপনার হচ্ছে 10 বছরের মধ্যে। সেরকম সম্ভাবনাময় হচ্ছে আপনার হাতিয়ার আর কি। যেহেতু হচ্ছে ওই মানে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাও একটা আমূল পরিবর্তন আসছে। ধন্যবাদ। আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে এবং মুজিব শতবর্ষ দাঁড়িয়ে বৈশ্বিক করোনা মহামারীর এই সময়েও অনেক সূচকে প্রতিবেশী অনেক দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা আমাদের গর্বের, অহংকারের, স্বাধীনতার সুফল। যদি বলেন সমকালের শিবরাম এসইউ শিকদার, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, জাদুশিল্পী, গণমাধ্যম ব্যক্তিত্ব। আর্থসামাজিক সূচকে যে ঈর্ষণীয় বাংলাদেশের যে এটা কিন্তু সঠিক মূল্যায়ন। কারণ বাংলাদেশ দেখেন এই কোভিডের সময়ও বাংলাদেশ কিন্তু আমাদের মানে রিজার্ভের পরিমাণ সবচেয়ে বেশি, এবং বিদেশি যত রেমিটেন্স এই সময় অনেক বেশি আছে, এবং আমাদের গ্রামের যত উন্নয়ন এখন কিন্তু সরকার যেভাবে উন্নয়ন করছে সেটা কিন্তু কোভিডের টাইমে হচ্ছে। দেখেন পদ্মা সেতু কিন্তু থেমে নেই, এখন আগামী এই কয়েকদিন 1 বছরের কম সময়ের ভিতরে উদ্বোধন হতে যাচ্ছে। মেট্রো রেলের অবস্থা দেখেন ঢাকা শহরের চারিদিকে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মানে উন্নয়নের এখানে একটা জোয়ার বইছে। আপনার সঙ্গে এটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে রেমিটেন্স আসছে, এখানে আমরা অনেকেই জানি না, আপনি জানেন, আমি হয়তো জানি, এই কারণে মানে আমার সম্পৃক্ততা আছে বলে বাংলাদেশ সরকার কিন্তু 2% রেমিটেন্সের সঙ্গে ইনসেন্টিভ দিচ্ছে। 2000 টাকা 2% দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জায়গাটায় ফোকাসটা দরকার সেটা হচ্ছে আপনার ওই ইনসেন্টিভ যে পাচ্ছে নানান কারণে এই ব্যাংকগুলি এই ছুতো ওই ছুতো ধরে দিচ্ছে না। এটা না দিলে কিন্তু আবার আগ্রহ কমে যাবে। হ্যাঁ, দিচ্ছে না, গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু ব্যাংকগুলি কিন্তু নানান ছুতো ধরে দিচ্ছে না। এই তথ্যটা এটাকে আমাদের ধন্যবাদ। আমরা পজিটিভ বিষয়ে আলোচনা করছি, যেটা বলছিলাম যে এই যে আমাদের উন্নয়ন হচ্ছে এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে হচ্ছে। যেখানে নাকি ব্যর্থ কেউ সরকার থাকে সেই দেশে কিন্তু আর্থসামাজিক উন্নয়ন হয় না, সেখানে শুধু লুটপাট হয়। এখানে কিন্তু উন্নয়ন হচ্ছে, তার মানে আমরা এগিয়ে যাচ্ছি।
ধন্যবাদ। এই বৈশ্বিক করোনা মহামারীর সময়ে আমরা মনে করেছিলাম মার্চের শেষ দিকে এসে জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু কি সৃষ্টিকর্তার অপার লীলা, মার্চে এসে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময়ে করোনা আবার বেড়ে যাচ্ছে। একজন শিক্ষাবিদ হিসেবে এটাকে আপনি কীভাবে দেখেন? সরকার বলেছেন এইচএসসি এবং এসএসসির টেস্ট পরীক্ষা লাগবে না, যদি বলেন একটু। আন্তরিক ধন্যবাদ, ভালো প্রশ্ন। কারণ এখন যারা শিক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, এরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ, আমাদের অস্তিত্ব, আমাদের দেশের কর্ণধার। তো আমি বলবো এই প্রজন্মটাকে আসলে আমরা নষ্ট করে ফেলছি। কারণ সবগুলো পর্যটন স্পট, ফুড কোর্ট সব খোলা এই কোভিডে, তাই নয় কি? সব জায়গায় লোকে লোকারণ্য, বাচ্চা মাস্কবিহীন, পাবলিক প্লেসে কেউ মাস্ক পরে না। মায়েরা ইভেন বিভিন্ন ওই যে রবীন্দ্র সরোবর বলেন, বিভিন্ন গার্ডেন বলেন, এখানে আমাদের চন্ডিমা বলেন, এখানেও বিকেলবেলা সন্ধ্যার পরে বাবা মায়েরা নিয়ে বেরোচ্ছে বাচ্চাদের। আর বইমেলায় তো ভিড় আছে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি যে আমাদের যে জায়গা আছে, স্কুল কলেজগুলোর পর্যাপ্ত জায়গা আছে, তো গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস ওয়াইজ ক্লাস নেওয়া যেত। কিন্তু এই যে সিদ্ধান্ত, যেমন আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা ছাড়াই আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, তো এই প্রজন্মটাকে কিন্তু এদেরও মূল্যায়ন হলো না। কেউ কেউ অনেক মেধাবী ছিল, তার সঠিক মূল্যায়ন হয়নি। আবার কেউ কেউ হয়তো মেধাবী ছিল না, পরীক্ষায় পাশ করার উপযুক্ত ছিল না, সেও পাশ করছে। এক্ষেত্রে এখানে দেখা গেছে এসসি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে সিলেবাস কমানো হয়েছে, জানেন 50% সিলেবাস কমানো হয়েছে। সিলেবাস কমানো একদিকে, আরেকদিকে পরীক্ষায় নেওয়া হচ্ছে না। এই ঘোষণা এই বয়সের বাচ্চাদের, যাদের গ্রোয়িং আপ টাইম, র্যান্ডমলি হরমোনে চেঞ্জ হচ্ছে, এদের মনে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এরা কিন্তু পড়বেই না, বইমুখী হবেই না। সুতরাং যে ইনফরমেশনগুলো তাদের জানা দরকার, সেই ইনফরমেশনগুলো জানবে না। এবং যদি পরীক্ষা হয় বসে কোভিড যাওয়ার পর 60 কর্মদিবস ক্লাস নিয়ে 15 দিন বিরতি দিয়ে পরীক্ষা, 60 কর্মদিবসে তো আর সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা সম্ভব না। বাচ্চারা কিন্তু বাসায় একদম পড়ছে না। কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে, সেগুলোতেও বাচ্চারা পড়াশোনা করছে না, ক্যামেরা মিউট করে রাখছে। আর ক্লাসের কাজ, আমি একজন শিক্ষাবিদ বা সমাজ বিশ্লেষক, শিক্ষা গবেষক হিসেবে বলবো, ক্লাসে যে টিচারের সাথে ছাত্রের যে সংযোগ, ইন্টারাকশন, আই কন্টাক্ট, এটা অনলাইন ক্লাসে কখনোই সম্ভব না। গেস্টার, পোস্টার, তার বডি ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি লেভেলেও আমি বলবো সম্ভব না। তারপর ইউনিভার্সিটি লেভেলের বাচ্চারা একটু বড় হয়, তারা বুঝতে পারে। কিন্তু আমাদের এই লেভেলের বাচ্চারা এবং আমাদের দেশের মতো দেশের বাচ্চারা, এদের যে মানসিক অবস্থা, এক্ষেত্রে এটা এদের জন্য ক্ষতি ছাড়া অন্য কিছু বয়ে আনবে না। তো সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমি মনে করি, কারণ এই করোনা আসলে কবে যাবে আমরা বলতে পারি না। গবেষণায় দেখা গেছে, ফুয়ের গবেষণা মতে, বা বাংলাদেশেও আমার কিছু ডাক্তার ফ্রেন্ড আছে যারা এসব বিষয় নিয়ে গবেষণা করছেন, যে আসলে এই প্যান্ডামিক কবে যাবে কেউ বলতে পারছে না। কারণ নিয়তই ভাইরাসটি তার বৈশিষ্ট্য পরিবর্তন করছে। সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আমাদের স্কুল কলেজ ক্যাম্পাসগুলো খুব বড়, স্বাস্থ্যবিধি মেনে 1 দিন 2 দিন ক্লাস চালানো যেতে পারে ক্লাস ওয়াইজ। যে আজকে আমি ক্লাস 10-এর ক্লাস রাখলাম, তো পরের দিন আবার 8-এর রাখলাম, 9-এর রাখলাম, বা আজকে ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট রাখলাম, একদিন গ্যাপ দিয়ে আবার সেকেন্ড ইয়ার রাখলাম। ধন্যবাদ। যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি অনুধাবন করবেন এবং আপনার পরামর্শকে গুরুত্ব দেবেন বলে আমি বিশ্বাস করি। এ পর্যায়ে আসতে চাই আরিফুর রহমান হাসনাইন আপনার কাছে। করোনার দ্বিতীয় ধাক্কা বিষয় যদি বলেন একটু। আপনি জানেন অথবা হঠাৎ করেই হচ্ছে, কিন্তু এই মার্চের প্রথম থেকে মানে হঠাৎ করেই এটা একেবারে পাগলা ঘোড়ার মতো কিন্তু এর মাত্রা ছুটেছে। এবং আপনি যদি সংখ্যায় দেখেন, প্রতিদিন আপনার মানে প্রায় 2500-এর উপরে মানুষ করোনা শনাক্ত হচ্ছে। গতকাল 30 জনের মৃত্যু হয়েছে। 30 জনের মৃত্যু হয়েছে। সো সেই প্রথম দিকের যে সময়, সেই সময়ের চেয়ে মাত্রা আরো বেশি। মৃত্যুটা তো 4-5 জনের মধ্যে নেমে আসছিল, জি, সেটা এখন আবার 30 জনে গতকালকে। এবং আপনার গতকালকে শনাক্ত হয়েছে 2809 জন। মানে ইটস এ হিউজ নাম্বার। বিকজ আমরা ওই একভাবে আমরা ধরেন করোনার যে আমরা কি করি, যে ওই হাত পরিষ্কার করা, তারপরে হচ্ছে যে নিজের পোশাক আশাক পরিষ্কার করা, আমরা যখন এই দিকেই ফোকাস করছি, যখন আমরা হ্যান্ড স্যানিটাইজেশন আমরা ইউজ করছি, তখন সেটা ধরনই বদলে ফেলেছে। আসলে করোনা কেন হচ্ছে, কিভাবে যে ছোঁয়াচে হচ্ছে, এবং কোনটা মানে কি কারণে বা কি কোন রকম হলে যে এটা করোনা আপনি বুঝবেন, এটা বোঝা ইজ ভেরি টাফ। ইচ এন্ড এভরি সিঙ্গুলার ডে ইট ইজ জাস্ট
changing his character. হাসান ভাইয়ের সাথে একটু অ্যাড করি, এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের সচেতনতা প্রথম দিকে যেরকম ছিল তার চাইতে কিন্তু কমেছে। জি। মানে আমরা প্রথম দিকে ভয় পেয়ে যেই স্বাস্থ্যবিধিটা মানতাম, জি। এখন কিন্তু হাত ধোয়া কমেছে, মাস্ক পরা কমেছে, স্যানিটাইজার ইউজ করা কমেছে। এই বিষয়টিও আসলে মানুষের ভিতরে সবার ভয়টা ভাবা দরকার। কেটে গেছে। আবার টিকা আসার পরে মনে করতেছে যে একটা ব্যাপার একটা খেয়াল করেন, যারা যে মেসিভ ওয়ার্ডগুলি হ্যাঁ। করে, ধরেন যারা বাসে উঠছে, যারা মানে আপনি যদি ওয়ার্ল্ড বা বাংলাদেশের কন্ডিশনে যারা লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস বলেন, আপনি মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে ডাটা পরিসংখ্যান বলছে যে তাদের করোনার সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমরা শেষ করতে চাই সংবাদপত্র বিশ্লেষণ। আমরা আসব ফারহানা ইসলাম রিমা আপনার কাছে। আমরা ভোক্তা হিসাবে প্রতিনিয়ত ঠকছি। আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলে দেখবেন সব খাদ্যে ভেজাল, দুধে ভেজাল, মাছে ভেজাল, মাংস ভেজাল, ওষুধে ভেজাল, সব পণ্যে ভেজাল। সেই সাথে আপনি নারী হিসেবে দেখবেন আপনাদের প্রসাধন যেগুলি আছে, কসমেটিক্স, সেখানেও কিন্তু ভেজালের রমরমা। আমি নিজেই একজন সাফারার, আমি বাসায় গিয়ে বললো যে আমার ত্বকে এই সমস্যা। দেখি যে আমরা বিভিন্ন বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বিভিন্ন কসমেটিক্স ইউজ করছেন, কিন্তু ভালোর চেয়ে মন্দ হচ্ছে বেশি। আজকে ভেজাল প্রসাধনে সয়লাভ বাজার, যদি বলেন। আচ্ছা, এটা খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। আমাদের এই এখন প্যান্ডামিক একটা টাইম চলছে, এর মধ্যেও দেখা যাচ্ছে যে বাজার নকল প্রসাধনীতে ছেয়ে গেছে। কাজেই আগেও ছিল, আর এই মানে সিচুয়েশনেও এটার পরিমাণ আরও বেড়েছে। তা এখন তো আরও মানে এই বিষয়টা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলো। একে তো আমরা একটা ভাইরাসে আক্রান্ত, তার উপরে যদি এরকম প্রসাধনীও যদি নকল হয়, তখন আমাদের ত্বকও আক্রান্ত হয়ে যাচ্ছে। এই সব নকল প্রসাধন ব্যবহার করে চুল পড়ে যাচ্ছে, ত্বকের ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকম ত্বকে ব্রণ জাতীয় ব্রণ হচ্ছে, চুলকানি হচ্ছে। এইসবের কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ী। বাংলাদেশে দেখা যায় যে যেসব প্রসাধন আছে ম্যাক্সিমামই সেগুলো থাকে না, ওই সময়টা লেখা থাকে না, সময় লেখা থাকে না, মানে কতদিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণ আর কি, ওই সময়টা থাকে না। তারপরে কোনো প্রবলেম আছে? বিএসসিআই কি করছে? এবং ভেজাল বিরোধী অভিযানগুলো বন্ধ হয়ে গেছে। আপনি গত বছর রমজানে দেখছেন আর অভিযান চালালো, তাকে তারপর দিন আগে যিনি এই আপনার এই যে যত ভেজাল বিরোধী অভিযান ছিল, এই আপনার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তার পছন্দ হয়নি। শুধু তাই নয়, গত বছর মানে গত এক রমজানে আরঙে অভিযান চালিয়ে ভেজাল ধরলো, তারপর দিন তাকে সরিয়ে ফেলা হলো। সেই আপনার হচ্ছে ওই যে একটা জুয়েলারিতে মাপের একটা ব্যাপার ছিল, ওই একজন নারী ম্যাজিস্ট্রেট, মানে সেটা নিয়ে কত কথা, কিন্তু তার শি ইজ ভেরি লাউড স্পোকেন। মানে উনি মনে হচ্ছিল যে ওনার ওই যে ভয়েসটার জন্য উনি এখনো টিকে আছেন। তো যাই হোক, আমার মনে হয় সুপারভিশনটাকে আরো ধন্যবাদ। আমরা চাই স্বাধীনতার সুফল ঘরে ঘরে আসতে হলে ভেজাল মুক্ত অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট ফোকাস আপনি হয়তো সময়ের জন্য তাড়াহুড়া করছেন, যেটা সাকিব আকরাম খানের যে কথা, এবং এই যে খেলায় যারা একটা বড় দর্শক, কিন্তু আপনি জানেন যে আমাদের একটা বড় দর্শক কিন্তু হচ্ছে যে মানে এই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। সাকিব এবং ইয়েকে নিয়ে হচ্ছে মাশরাফিকে নিয়ে যে রাজনীতি চলছে, যে নির্বাচক মণ্ডলী ওনাদের মতো করে নির্বাচন করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাশরাফি, যিনি মেম্বার অফ পার্লামেন্ট একজন, তাই না? এবং সে কতটা আপনার মানে হচ্ছে যে জনপ্রিয়, এই কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ক্রিকেট বলতে সাকিব মাশরাফিকে আমরা বুঝি। সেই আপনার মাশরাফির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাকে এই মানে হচ্ছে যে আপনার এই মানে ক্রিকেটে রাখা হয়নি, মানে এই মানে এখনকার টিমে রাখা হয়নি কি দেখে জানেন? যে তার হচ্ছে যে সে ফিট না, অথচ তার এরকম যত ফিটনেস আছে কোথাও সে একবারও এই পর্যন্ত যত ফিটনেস টেস্ট হয়েছে একটা তো সে আনফিট না। সেটা ক্রিকেট বোর্ড দেখবে, বিসিবি, আমরা তারা দেখবো, সেখানে নিরপেক্ষতা থাকুক, সততা থাকুক, দেশপ্রেম থাকুক। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই, মুজিব শতবর্ষে সারা পৃথিবী মাতামাতি করছে বঙ্গবন্ধুকে নিয়ে, এটা স্বাভাবিক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা বঙ্গবন্ধু এবং আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে
আজকে বৈশ্বিক করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী একজন বিশ্বের একজন নেতা হয়ে উঠছেন এবং তার ক্যারিসম্যাটিক নেতৃত্বে গতকাল নেপালের প্রধানমন্ত্রী কালকে নেপালের হ্যাঁ? ভান্ডারী বিদ্যাদেবী বিদ্যা ভান্ডারী নেপালের বলেছেন প্রেসিডেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায়, মানে বঙ্গবন্ধু তো অবশ্যই বিশ্ব নেতা, জি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গর্ব এবং অহংকার। যদি মানে বলেন উনি অ্যাকচুয়ালি মাননীয় প্রধান বাংলাদেশের প্রশংসা করার সাথে সাথে এই যে বর্তমানে এই যে এটা মূল কারিগর। কারিগর মাননীয় প্রধানমন্ত্রীকেও প্রশংসা দিতে ভুলে নেই। উনি একজন বিশ্বের অনুপ্রেরণাদায়ী নেত্রী হিসাবে আখ্যায়িত করেছেন বিদ্যাদেবী ভান্ডারী মাননীয় প্রধানমন্ত্রীকে। এটাও একটা বিশাল প্রাপ্তি। প্রাপ্তি। এই বিষয় নিয়ে একজন মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে রাত্রি আপু এক মিনিট যদি বলেন। আসলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তো বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল সোনার বাংলাদেশ গড়া, সোনার মানুষ গড়া, যে সোনার মানুষ না হলে সোনার বাংলাদেশ হবে না। তো সেই কাজকে বঙ্গবন্ধু কন্যা এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি এই খেতাব পেতেই পারেন, যদিও হ্যাঁ তার সাথে যারা আছেন সবাই তার মতো না, তার মতো হয়ে কাজ করতে পারছেন না। আপনারা জানেন একটা সরকার বা ক্যাবিনেট চালাতে গেলে অনেক ধরনের লোকজন থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমি যদি এই করোনাকালে আমার মানে যদি কাফনের কাপড় দান করা হতো তাহলে আমার নেতাকর্মীরা সেটা দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরতো, তাহলে এখানে আমার আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো তিনি একজন সৎ মানুষ, একজন পরিশ্রমী মানুষ, রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ তৈরি করার জন্য। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উন্নয়নের সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তার একক নেতৃত্বে সম্ভব হচ্ছে। এই জন্য এই কৃতিত্বের দাবিদার শুধু তিনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই আপনাকে দিয়ে ফারহানা ইসলাম রিমা। ওবায়দুল কাদের সাহেব বলেছেন দেশকে পিছিয়ে নেওয়ার জন্য এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও ষড়যন্ত্র হচ্ছে, যদি বলেন একটু। আসলে দেশ তো এগিয়েই যাচ্ছে, তারপরেও আমাদের কিছু বিরোধী রাজনীতি আছে, যার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সময়ও দেখা গিয়েছে জামাত শিবির তারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, ঠিক সেই শক্তি বিএনপি জামাত শিবির সেই একই চক্র এখন পর্যন্ত তারা সক্রিয় এবং একইভাবে স্বাধীনতাকে যেমন খর্ব করতে চেয়েছিল ঠিক একইভাবে দেশের অগ্রগতিতেও তারা বাধার সৃষ্টি করছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু বলবো, না, আমি আবার শেষ করতে চাই। আমাদের রাজনীতি যেন হয় মাটির না, মানুষের জন্য। এই ব্যাপারে আমিও কথা বলতে চাই না, আমার ধন্যবাদ। মনে হয় যে আপনি প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই হ্যাঁ। সংবাদ বিশ্লেষণ। আজকে ছিল এই পর্যন্ত। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে নতুন নতুন সংবাদ নিয়ে, অবশ্যই সুসংবাদ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশন। খোদা হাফেজ।